তাদের কলকাতায় পতিতালয়ের ব্যবসা ছিল। কোনো কোনো জায়গায় দেখলাম 43টা পর্যন্ত পতিতালয় তাদের ছিল। এবং কোথাও কোথাও দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নাকি সিফিলিস রোগে আক্রান্ত ছিল। এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ক্লাসের জীবন এনজয় করার, মূল্যবোধকে বিসর্জন দিয়ে লাক্সারি এনজয় করার যে চরিত্র, সেটা থেকে সে মুক্ত নন। ওনার বাইরে যে ভালো কবি হইতে পারে, ওনার বাইরেও যে ভালো কবি ছিল, ওনার বাহিরেও যে কাব্য প্রতিভা ছিল এবং ভিন্ন ধারার যে স্টাইল তৈরি করেছেন, এমন মানুষগুলোর আলোচনাটা কমে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাপিয়ে বিশ্লেষণ করেও যে ভালো মানের কিছু হতে পারবে ভবিষ্যতে, এমন আলোচনাটা স্যাডলি আমাদের মধ্যে নাই। গত 7ই মে আমাদের বাংলা ভাষার খুব গুরুত্বপূর্ণ একজন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে বিভিন্ন কারণে খুবই আলোচিত, পূজনীয়, সমালোচিত, এবং অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্রনাথকে নিয়ে যে আলোচনাগুলো হয় খুব প্রান্তিক হয়ে যাচ্ছে এবং ক্যানভাসটা খুব ছোট হয়ে যায় আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরকে আলোচনায় করতে হলে আসলে খুব বড় ক্যানভাসে করা দরকার, এবং কারণ তার অনেকগুলো মাল্টিপল বহুমুখী পরিচয় আছে। তার একটা তো হচ্ছে যে তার কবি পরিচয়। কবি বলতে সামগ্রিক আকারে কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, রচয়িতা, সুরকার, যে ফ্রেমে বলেন পুরোটা মিলে কবি আকারে বলছি আর কি। তার প্রথম যে পরিচয় আর কি। সমস্যাটা হচ্ছে যে কবি হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চাটা বাংলাদেশে অনেকটা কম হচ্ছে। যেটা হচ্ছে, এটাকে একটা স্তুতি এবং পূজনীয় করার একটা জায়গাতে চলে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কাইন্ড অফ নবীর মতো জায়গাতে নিয়ে গেছে, পয়গম্বর বানায় দিয়েছে বাংলাদেশের একটা শ্রেণীর কাছে। সে নবী আকারে তাকে পূজা করছে এবং একটা একটা মূর্তির মতো তাকে একটা ফিগার বানিয়েছে, যেটা তার কবি সত্তার থেকে ডিসপ্রপোর্শনেটলি এবং বিয়ন্ড দ্য রিয়ালিটি আর কি, অনেক বেশি দূর চলে গেছে আর কি। এবং এটার একটা অবভিয়াস রিয়াকশন আছে সমাজে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর অসাধারণ কবিতা লিখেছেন, দেশাত্মবোধক গান লিখেছেন, সুর করেছেন, অসাধারণ কিছু গান লিখেছেন। যে কেউ যদি গানগুলো শোনেন, আপনার সেই ছোটোবেলার গ্রামের মেঠো পথ, ক্ষেতের মাঝখান থেকে দুরন্তপনা করা, দুষ্টামি করা, সেই হাঁটু জলের নদী পার হয়ে যাওয়া, এই যে জীবনের বাস্তবতাগুলো অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায় তিনি তুলে নিয়ে আসছেন এবং আপনাকে শৈশবে নিয়ে যাবে, আপনার সেই গ্রামের ছোটোবেলার জায়গাগুলোতে আপনাকে নিয়ে যাবে। অতএব এই জায়গাটাতে বাংলা ভাষার সাহিত্যের জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোনোভাবেই ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। সে যা লিখে গেছে হিউজলি ইনফ্লুয়েন্সিয়াল। মানে শত শত বছর ধরে বাংলা ভাষার চর্চা যারা করবেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই পড়তে হবে এবং খুব গুরুত্বের সাথে পড়তে হবে। এখন এর মানে কি তাহলে তার লেখার ভিতর থেকে সে সব কিছু লিখেছেন, সব কিছুই আমার নেবার মতো? না, তা কেন হবে? কিন্তু রবীন্দ্র চর্চা যারা করেন, যাদেরকে আমরা রবীন্দ্র পূজারী বলি অথবা রবীন্দ্রিক চরিত্রের মানুষ বলি, তারা ওনাকে যেভাবে প্রেজেন্ট করেন যে রবীন্দ্রনাথ একটা দার্শনিক, উনি একটা নবীর একটা ফিগার, অতএব ওনাকে ওইভাবে নিতে হবে, ওনার সমালোচনা করা যাবে না, শুধু বন্দনা আর বন্দনা করতে হবে। এবং রবীন্দ্রসঙ্গীত যারা গান, তাদের কাছ থেকে প্রায় আমরা দেখেছি যেটা ওনারা একটা বন্দনা লেভেলে এই সঙ্গীতটা চর্চা করেন। এখন এটার জন্য আসলে কে দায়ী রবীন্দ্রনাথকে নিয়ে এই প্রান্তিকতার? এটার পিছনে আসলে দায়ী হচ্ছে পাকিস্তান সরকার। বাংলাদেশে, পূর্ব পাকিস্তানে তৎকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চর্চা করাকে কাইন্ড অফ ব্যান করে দিয়েছে। পাবলিক প্রোগ্রামে করা যাবে না, তাকে নিয়ে আসা যাবে না, রেডিওতে থাকবে না, টেলিভিশনে থাকবে না। এটাকে এখানকার কিছু বাঙালি চ্যালেঞ্জ আকারে নিয়েছে, যারা নিজেদেরকে সোকল ফ্রেমে মানে প্রগতিশীল, সেকুলার, স্বাধীনতা আন্দোলন করেন, পাকিস্তান ব্যাপারে, পাকিস্তানের বিরুদ্ধে নতুন করে নতুন দেশ গড়ার স্বপ্ন করছেন। এইরকম একটা ফ্রেমের কিছু লোক তখন রবীন্দ্রনাথকে খুব সিরিয়াসলি আইডিয়ালাইজ করা এটাকে তারা তখন প্রজেক্ট আকারে নিয়েছেন। সংগঠন হিসেবে আমরা দেখেছি ছায়ানট এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে।
ছায়ানট যদিও নজরুলের লেখা একটা কাব্যগ্রন্থ, কিন্তু সেই ছায়ানটের ব্যানারে আমরা দেখেছি রবীন্দ্র চর্চাকে খুব সিরিয়াসলি ইয়াংদের মধ্যে প্রমোট করা হয়েছে। তো সেটার অংশ হিসাবে যেটা হয়েছে যে একটা প্রান্তিকতার সিদ্ধান্তের রিয়াকশনে আর একটা প্রান্তিকতার জন্ম হয়েছে, যেটা দুটোই দরকার ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরকে কবি হিসেবে রেখে তার যে কাব্য প্রতিভা সেটাকে আলোচনা করা, পর্যালোচনা করা, বিশ্লেষণ করা, সেটা হতে পারে। আর একটা বড় দিক যেটা দেখলাম সেটা হচ্ছে যে ওনার বাইরে যে ভালো কবি হইতে পারে, ওনার বাইরেও যে ভালো কবি ছিল, ওনার বাহিরেও যে কাব্য প্রতিভা ছিল এবং ভিন্ন ধারার যে স্টাইল তৈরি করেছেন, এমন মানুষগুলোর আলোচনাটা কমে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে ছাপিয়ে বিশ্লেষণ করেও যে ভালো মানের কিছু হতে পারবে ভবিষ্যতে, এমন আলোচনাটা স্যাডলি আমাদের মধ্যে নাই। তো সেই জায়গাতে রবীন্দ্রনাথের কবি প্রতিভাকে পূজনীয় করতে গিয়ে যেটা হয়েছে, ক্রিটিক্যালি আমরা আসলে বাংলা সাহিত্যের ক্ষতি করছি। কারণ বাংলা সাহিত্যের বিকল্প প্রতিভাকে আমরা সন্ধান করছি না, আমরা দেখছি না অথবা খুঁজছি না। জীবনানন্দ দাশ চিন্তা করেন, কি অসাধারণ কবিতা লিখেছেন সেই গ্রাম বাংলা নিয়ে, নদী নিয়ে, প্রকৃতি নিয়ে। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ অনেকের প্রিয়, আবার অনেকের খুব অপছন্দের একজন মানুষ, কিন্তু অসাধারণ কিছু বিপ্লবী কবিতা লিখেছেন। তার আপনার অন্য দিক যদি ভালো নাও লাগে আর কি। আমাদের ফররুখ আহমেদ কি অসাধারণ মানে রেভলিউশনারি বিপ্লবী চিন্তার লেখালেখি করেছেন। জসিমউদ্দিন আমার দেশের যে মাটি, মানুষ, প্রকৃতিকে উঠায় নিয়ে আসার জন্য যেটা সে লিখেছে, অসাধারণ লিখেছেন। ঠিক এইভাবে আমার নজরুল মানে বিপ্লব, বিদ্রোহ, প্রতিবাদ, লড়াই, সংগ্রাম, এর প্রত্যেকটা জায়গাতে নজরুল অসাধারণ লিখেছে। অতএব সেই প্রতিভাগুলোকে যে ক্রিটিক্যালি তুলে নিয়ে আসা, সেই জায়গাতে যথেষ্ট ঘাটতি আছে। রবীন্দ্র পূজার আরেকটা বড় সংকট হচ্ছে গদ্য সাহিত্য বাংলাদেশে ভালো ডেভেলপ করে নাই, কারণ এটাকে নিয়ে আলোচনা নাই। কারণ গদ্যের মাধ্যমে মানুষের চিন্তা প্রতিফলিত হয়, পদ্যে হয়, কবিতায় হতে পারে, কিন্তু গদ্যের মধ্য দিয়ে একটা জাতির চিন্তার জাগরণ তৈরি হয়, নতুন নতুন আইডিয়া ডেভেলপ করে, নতুন নতুন ক্রিটিক ডেভেলপ করে, বিশ্লেষণ ডেভেলপ করে। সেই গদ্য সাহিত্য স্যাডলি আমাদের এখানে ভালো ডেভেলপ করে নাই। যদিও পশ্চিমবাংলায় ভালো ঔপন্যাসিক হয়েছেন, ভালো ভালো উপন্যাস লিখেছেন, কিন্তু আমাদের এখানে ঔপন্যাসিক এবং ভালো ক্রিটিক্যালি গদ্য লিখবার লোক খুব কম দেখেছি আমরা। হুমায়ূন আহমেদ নাটকে খুব ভালো করেছেন, কোনো সন্দেহ নাই। এই জায়গাটাতে উনি বিপ্লব করে ফেলেছেন, ড্রামাটাইজ করে ফেলেছেন আমাদের এই শিল্পটাকে, যে নাটকের মধ্য দিয়ে জীবনকে কত সুন্দর করে তুলে নিয়ে আসা যায়। তাই রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনার এই জায়গাটাতে আমাদের মাথায় রাখতে হবে, তিনি খুব গুরুত্বপূর্ণ শক্তিশালী কবি বাংলা ভাষার, কিন্তু তিনি নবী না, তাকে আমাদের পূজা করবার দরকার নাই। কিন্তু বাংলা সাহিত্য চর্চার অংশ হিসাবে তার চর্চা জারি থাকুক, তাতে আমাদের কারো কোনো আপত্তি নাই। যার যেটা ভালো লাগবে নেবেন, যেটা লাগবে না, ভালো লাগবে না, নেবেন না। রবীন্দ্রনাথের একটা বড় ক্রিটিকের জায়গা হচ্ছে তিনি তার সাহিত্যে মুসলমানদেরকে নিয়ে লেখেন নাই। আব্দুল মাঝি ছাড়া তার লেখায় তেমন কোনো মুসলিম ক্যারেক্টার নাই, যদিও তার প্রজাদের ম্যাক্সিমাম ছিল হচ্ছে মুসলমান। সেটা কুষ্টিয়া হোক, পাবনা হোক, সিরাজগঞ্জ হোক, তার জমিদারির অধিকাংশ মানুষ প্রজারা ছিল মুসলমান, কিন্তু তাদেরকে নিয়ে তিনি লিখবার প্রয়োজন মনে করেন নাই, গুরুত্বপূর্ণ মনে করেন নাই। এরপরে দেখেন রবীন্দ্রনাথের দ্বিতীয় আর একটা বড় পরিচয় হচ্ছে তিনি ব্রাহ্মণ হিন্দু পরিবারের সন্তান এবং যথেষ্ট সচ্ছল পরিবারের সন্তান। কিন্তু তিনি পরবর্তী জীবনে উনি বলা হয়েছে যে উনি মূর্তি পূজারী ছিলেন না, উনি ব্রাহ্ম সমাজ নামে আরেকটা নতুন সোসাইটি ডেভেলপ করেছে। হিন্দু সমাজের ভিতরে যারা রিফর্মার ছিল, যারা অনেকেই মূর্তি পূজা অথবা মূর্তি পূজারী ছিলেন না, কিন্তু লার্জলি হিন্দু ধর্মের যে বেসিক্স ট্র্যাডিশনস সেগুলোকে ধারণ করতেন। তো উনি ব্রাহ্মণ পরিবারের সন্তান হলে উনি ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন, এবং অনেকে এটা বলার চেষ্টা করে যে উনি এটা আসলে ইসলাম দ্বারা প্রচণ্ড রকম উনি ইনফ্লুয়েসড হয়েছেন, তৌহিদের আইডিয়া দ্বারা উনি ইনফ্লুয়েসড হয়েছেন। এই জন্য উনি ব্রাহ্ম সমাজ এক ঈশ্বরে বিশ্বাস করে, এক উপরওয়ালাতে বিশ্বাস করে, এত দেবদেবীতে তারা বিশ্বাস করে না, তারা মূর্তি পূজা করে না। সেই জায়গাটাতে তাকে অনেকেই বলার চেষ্টা করেন যে তিনি তৌহিদবাদীদের দ্বারা ইনফ্লুয়েসড হয়ে ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছেন এবং মুসলমানদের অনেক কাছাকাছি এসেছেন।
এবং এটার জন্য তারা কিছু উদাহরণও দেন। তার ভিতর একটা হচ্ছে গীতাঞ্জলি, যেটা অনুবাদ করে উনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেই গীতাঞ্জলিটা পুরোটাই হচ্ছে মানে আমরা যেটা ইসলামিক পরিভাষাতে গজল বলি অথবা হামদ বলি, মানে সৃষ্টিকর্তার প্রশংসামূলক বন্দনামূলক যে লেখা, সেই লেখাগুলো ছিল গীতাঞ্জলিতে ভরা। দ্বিতীয় আর একটা জিনিস বলেন, তার যে জামা কাপড়ের যে ব্যাখ্যা তারা দেওয়ার চেষ্টা করে, যে তিনি ব্রাহ্ম সমাজের সদস্য এবং তৌহিদবাদিতার কাছাকাছি ছিলেন বলে যেটা তারা সূত্র দেয়, সেটা হচ্ছে তার পোশাক। তিনি আরবদের অথবা ইরানিয়ানদের মতো জুব্বা টাইপের কাপড় পরতেন, তোপ টাইপের কাপড় পরতেন, যে কাপড়গুলো ধরেন গোলাকার লম্বা এই টাইপের। তো এইটা তার একটা বড় ধর্মীয় পরিচয়। কিন্তু আবার কবিতায় দেখেন তিনি কিন্তু আবার হিন্দু ধর্মকে প্রেইজ করে অনেক লেখালেখি করেছেন। তো সেই জায়গাতে মূর্তি পূজার বিরুদ্ধে কিছু লেখা অথবা এই ট্র্যাডিশনের সাথে যে একমত না এমন লেখা সম্পর্কে আমি জানি না আর কি। তো এইটা তার একটা পরিচয় আর কি, যে তাকে বড় ক্যানভাসে দেখবার জন্য আর কি, যে সে আসলে কি আইডিয়া হোল্ড করে। থার্ড তার একটা বড় পরিচয় হচ্ছে সে হচ্ছে জমিদার। জমিদারদের কমন কিছু ক্যারেক্টার আছে। জমিদাররা ইউজুয়ালি আপনার নিপীড়ক হয়, তারা প্রজাদের দুঃখ কষ্ট বিবেচনা করে না, তাদের একমাত্র কাজ থাকে হচ্ছে কর আদায় করা, তারপরে হচ্ছে কর আদায় করে সেই করের উপরে নিজেরা লাক্সারিয়াস লাইফ লিড করা, আনন্দ ফুর্তি করা, প্রমোদ করা। তো রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু জমিদার ছিলেন, জমিদার পরিবারের সন্তান ছিলেন, পরম্পরায় অনেক দিন ধরে সে জমিদারের যে চরিত্র, সেই চরিত্র তার ভিতরে ছিল, সে ব্যাপারে দ্বিমতের কোনো সুযোগ নাই। এবং আমরা যারা ওনার হিস্ট্রি সামান্য যারা লিখেছেন তারা বলেছেন যে তার যে দাদা ছিল দ্বারকানাথ ঠাকুর, তিনি তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করেছেন, তাদের সাথে ব্যবসা করেছেন, লম্বা সময় বিদেশে ছিলেন, ব্যাংকের ব্যবসা করেছেন। তো উঠতি কলকাতার যে পুঁজিপতি ক্লাস সেই সময়টাতে 18th সেঞ্চুরিতে 19th সেঞ্চুরিতে, সেই সময়টাতে তার পরিবার কলকাতার সেই উঠতি পুঁজিপতি পরিবারের অংশ ছিল, ব্যাংকের মালিক ছিল। সম্ভবত ইউনিয়ন ব্যাংক নামে একটা ব্যাংক তার দাদা এবং আরও কয়েকজন মিলে সেটা করেছিল, কিছু ব্রিটিশরা মিলে। তাদের কলকাতায় পতিতালয়ের ব্যবসা ছিল, কোনো জায়গায় দেখলাম 43টা পর্যন্ত পতিতালয় তাদের ছিল। এবং কোথাও কোথাও দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও নাকি সিফিলিস রোগে আক্রান্ত ছিল। এটা হচ্ছে একটা ক্যাপিটালিস্ট ক্লাসের জীবন এনজয় করার, মূল্যবোধকে বিসর্জন দিয়ে লাক্সারি এনজয় করার যে চরিত্র, সেটা থেকে সে মুক্ত নন। এবং তার শিলাইদহের যে স্টেটে যে প্রজা বিদ্রোহ হয়েছে, এটা তো হিস্টোরিক্যালি এভিডেন্ট। তিনি মুসলমান প্রজাদেরকে যে বিভিন্ন ধরনের অন্যায্য করারোপ করতেন, সেই করারোপের কথা তো আমরা দেখেছি। মসজিদ করতে গেলে কর দেওয়া, ধর্ম পালন করার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখেছি করারোপ করা, কোরবানি করার ক্ষেত্রে করারোপ করা। এবং যেখানে অন্যান্য জমিদাররা বছরে একবার কর আদায় করতেন, তিনি কোথাও কোথাও এই যে তাদের যে স্টেটগুলো ছিল সেখানে তিনি 2বার কর আদায় করতেন। তো সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে হিস্টোরিয়ানরা এবং ক্রিটিকরা লিখেছেন যে জমিদার হিসাবে তার যে ধরনের খাইসলত অন্য জমিদারদের মধ্যে ছিল, উইথ ভেরি এক্সেপশনস, সেগুলো থেকে তিনি মুক্ত ছিলেন না। যদিও তিনি কবিতাতে অত্যন্ত মানবিকতার কথা লিখেছেন, উদারতার কথা লিখেছেন, সৌন্দর্যের কথা লিখেছেন, অধিকারের কথা লিখেছেন, মনুষ্যত্বের কথা লিখেছেন, কিন্তু বাস্তব জীবনে জমিদারের সেই চরিত্র থেকে তিনি আসলে খুব বেশি ভিন্ন রকম কেউ ছিলেন না। তার আর একটা বড় সমালোচনা হচ্ছে যে তিনি ব্রিটিশ কলোনিয়াল অ্যাপোলজেটিক ছিলেন, মানে ঔপনিবেশিক শাসনের ব্যাপারে তার একটা ফ্যাসিনেশন ছিল। তিনি ব্রিটিশদের যে ইউরোপিয়ান যে সুপেরিয়র কালচার, এই কালচার দ্বারা তিনি যথেষ্ট পরিমাণ আকৃষ্ট এবং আকর্ষিত ছিলেন। এবং তার অংশ হিসাবে বিভিন্ন সময় দেখা গেছে যে তাদেরকে প্রশংসা করে গান লেখা, কবিতা লেখা, গদ্য লেখা। এবং আমরা দেখেছি যে 1911 সালে যেটা করেছেন, যে ভারতের যেটা বর্তমানে জাতীয় সঙ্গীত বলা হয়, জনগণমন অধিনায়ক, হে ভারত ভাগ্য বিধাতা, এইটা কিন্তু অরিজিনালি লেখা হয়েছিল 1911 সালে, যখন ব্রিটিশ রাজা কিং জর্জ ফিফথ ভিজিটে আসেন। তার যে দরবারে তাকে যে প্রশংসাসূচকভাবে যে একটা
জিনিস পড়া হয়, আগের দিনের যে কালচার ছিল সেইটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল এবং পরবর্তীতে এটাই ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে বিবেচিত হয়। অতএব এই যে পশ্চিমাদের প্রতি তার যে একটা দুর্বলতা, সেটা তার লেখার মধ্য দিয়ে প্রমাণ পাওয়া গেছে। আবার ঠিক উল্টোটা আছে, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারের পরে তিনি এই পাঞ্জাবে যে ঘটনা ঘটেছিল, মেজর ড্রেক নেতৃত্বে যে শত শত মানুষকে একদিনে, শিখ ছিল যারা ম্যাক্সিমাম শিখ সম্প্রদায় ছিল, তাদেরকে মেরে ফেলেছে, এটার প্রতিবাদে তিনি কিন্তু তার নাইটহুড প্রত্যাহারও করে নিয়েছিলেন। এটা সম্ভবত 1913 সালের ঘটনা। অতএব এটারও আবার ক্রিটিক আছে, মানে ক্রিটিকেরও যে ক্রিটিক আছে সেই যে জায়গাটাও আবার বোঝার চেষ্টা করা। তো আরেকটা বড় ঘটনা হচ্ছে যে বঙ্গভঙ্গ যখন হলো 1905 সালে, পূর্ব বাংলা এবং আসামকে নিয়ে প্রশাসনিক সুবিধার্থে যে জায়গাটা করা হইল, এটার তারা প্রচণ্ড বিরোধিতা করেছে। কারণ এটার বেনিফিশিয়ারি ছিল হচ্ছে বাংলার গরিব মুসলমানরা এবং নিম্ন বর্ণের হিন্দুরা। সেখানে উচ্চ বর্ণের হিন্দুরা যে আন্দোলনটা করেছিল, বঙ্গভঙ্গ রদের আন্দোলন, এই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন। এবং সে সময় কিন্তু তিনি ঐতিহাসিক গানটা লেখেন, যেটা আজকে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত, যে বাংলাকে ভাগ করে ফেলা হয়েছে, ব্রিটিশরা বাংলা ভাগ করেছে, যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে এই বাংলা ভাগ করে হলো, বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করা হয়েছে, এরকম তারা প্রচুর আপিলিং লেখালেখি তখন তিনি করেছেন। আর একটা ক্রিটিক তার ব্যাপারে সমালোচনা আছে, সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিনি বিরোধিতা করেছেন। এই একই জায়গাতে মক্কা বিশ্ববিদ্যালয় নামে হেয় প্রতিপন্ন করা, কুশপুত্তলিকা দাহ করা, এ ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গাতে এসছে, যে ওরা কৃষিকাজ করবে, কৃষিকাজ শিখবে, বিশ্ববিদ্যালয়ে ওরা কি পড়াশোনা করবে, ওদের কি পড়াশোনা করবার আছে। তো সেই জায়গাটাতে হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে হবে। আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু উনি আসছেন, 1926 সালে আসছেন, এসে বক্তব্য দিয়েছেন। 1930-এর দশকে উনি আসছেন, ওখানে ওনাকে সম্মানসূচকভাবে ডিলিট ডিগ্রি দেওয়া হয়েছে, পিএইচডি দেওয়া হয়েছে, সেটা উনি আবার নিয়েছেন। তো সেটার সাথে উনি আসলে কীভাবে কম্প্রোমাইজ করেছেন, যে বিশ্ববিদ্যালয় চাষাভূষার বিশ্ববিদ্যালয়ে আমি প্রতিবাদ করেছি, অথবা আমি এটার বিরুদ্ধে ছিলাম, এটা হওয়ার প্রয়োজন ছিল না, আবার আমি এখানে এসছি, তাহলে এটা কি ওনার সাথে উনি নিজে কম্প্রোমাইজ করেছেন অথবা চিন্তার নেগোসিয়েশন করেছেন, তেমন কোনো বিষয় কিনা, সেটা আমাদেরকে দেখবার, বিশ্লেষণ করবার সুযোগ আছে। তো এই সব কিছু মিলিয়ে বড় ক্যানভাসে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখতে হবে। ইভেন এরকমও লেখা দেখেছি, সম্ভবত নেহরু অথবা কংগ্রেসের নেতারা কেউ চিঠি দিয়ে ওনার মতামত চেয়েছিল যে স্বাধীন ভারতে, ভারত যখন স্বাধীন হবে তার জাতীয় ভাষা কি হওয়া দরকার। সে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু চিঠির উত্তর দিয়ে বলেছেন যে সেটা হওয়া দরকার, হিন্দি হতে হবে। উনি বাংলা ভাষার কবি, বাংলা অঞ্চলের কবি, বাংলাতেই ওনার যত আয় উপার্জন, উনি পূর্ব বাংলায় উপার্জন করে পশ্চিম বাংলায় জীবনযাপন করেন, তিনি চিঠি উত্তর দিচ্ছেন যে এটা হিন্দি হতে হবে, বাংলার কথা উনি বলেন নাই। যদি উনি বাংলা কাব্যগ্রন্থর অনুবাদের স্বীকৃতিস্বরূপ উনি নোবেল পুরস্কার পেয়েছেন, তাহলে উনি কি আসলে নিজেকে বৃহৎ হিন্দুস্থানী ভারতীয় মানুষ মনে করতেন? উনি নিজেকে ওই যে হিন্দি বলয় যেটাকে এখন আছে, সেই বলয়ের মানুষ মনে করতেন? উনি তো স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছেন, এবং স্বদেশী আন্দোলনে তো আমরা দেখেছি যে এই বিজেপির পূর্বসূরি যে সংগঠনগুলো আছে, যারা সন্ত্রাসবাদিতা বিশ্বাস করত, অখণ্ড ভারত, রামরাজত্বে বিশ্বাস করত, সেই আন্দোলনগুলোর সাথে উনি ইনডাইরেক্টলি ডাইরেক্টলি লেখাজোখার মাধ্যমে বিভিন্নভাবে উনি সফটলি ইনভলভ ছিলেন। তো এই সব কিছুর বলবার, সব কিছু জায়গা টাচ করবার জায়গা হচ্ছে যে আমি রবীন্দ্র এক্সপার্ট না, কিন্তু বোঝার চেষ্টা করছি যে এত বড় একটা ফিগারকে খুব ছোট আকারে দেখে বিশ্লেষণ করবা এবং খারিজ করে দেবার সুযোগ আমাদের নাই। আমাদের বাংলা ভাষার এত গুরুত্বপূর্ণ একজন কবিকে এই বড় ক্যানভাসে দেখতে হবে, তার সাহিত্যকে বিশ্লেষণ করতে হবে এবং এখান থেকে উঠে আসতে হবে। মানে এটা পূজনীয় হিসাবে রেখে দিলে তো এই ভাষা এবং দেশ সমস্ত এগোবে না। অতএব আমাদের যাত্রা হতে হবে যে আমরা ভবিষ্যৎমুখী একটা জায়গায় যাব, সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই বাঙালি মুসলমানের যে রাষ্ট্র হয়ে ওঠার যে লড়াই, মুসলিম লীগের থেকে শুরু করে পাকিস্তান আন্দোলন, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গভঙ্গ, বাংলাদেশ হয়ে যাওয়া, এর প্রত্যেকটা অনুষঙ্গের সাথে ঐতিহাসিক
পরম্পরাতে রবীন্দ্রনাথ ঠাকুর জড়িত আছেন। অতএব হিস্টোরিক্যাল ফিগার হিসাবে তাকে পড়তে হবে, বুঝতে হবে এবং ক্রিটিক করতে হবে। কে কতটুকু নেবেন এটা একান্তই আপনার ব্যাপার, সময়ের ব্যাপার, সময় ঠিক করে দেবে। ধন্যবাদ সবাইকে।